23-24 তারিখেও আসলে ভাবতেছিল যে আওয়ামী লীগ সরকারই রয়ে যাবে, তো সেই জন্য সে আর নতুন না নিপীড়ন না না নির্যাতনের মধ্যে দেখেন, যেতে চায় না। না না, এটা তো ঠিক না। আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র জোট তৈরি হয়েছিল, হুম সেই বৈষম্য বিরোধী ছাত্রদের মোস্ট অফ দি স্টুডেন্ট হলো পার্টিসিপেশন হলো জাতীয়তাবাদী ছাত্র দলের। হুম কারণ তখন বৈষম্য বিরোধী ব্যানারটা মানে ব্যবহার করা হয়েছিল পলিটিক্যাল কৌশলের কারণে, এবং সমস্ত রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো, এই ইসলামী ছাত্র শিবির বলেন, বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, সবাই কিন্তু এর মধ্যে ছিল। কিন্তু যখন অভ্যুত্থানটা হয়ে গেল, তারপরে যখন ক্রেডিট ক্লেমের সিনড্রোম তৈরি হলো, হুম। তখন কিন্তু আমাদের বিভক্তিটা তৈরি হলো। এবং আরেকটি দেখেন, আরেকটি কথা না বলে কেন পারছি না। কেন আপনারা তো তাদের সাহায্যই করলেন, এটা তৈরি হইলো আমরা কেন? তো সেই, আমরা ক্ষেত্র তৈরি করলাম, জমিন তৈরি করলাম। হুম। এবং আপনি কি মনে করেন যে দেখেন, যদি এই আমরা কি মাফিয়া আমরা যদি কি কোটা আন্দোলনটা রাইট, মেনে নিত, যদি কোটা আন্দোলনটা মেনে নিত, আমরা কি যদি আমরা কি ছাত্রদেরকে এটা চাকরি দিত, রাইট তাহলে কি আপনি মনে করতেন যে হাসিনার পতন হতো না? রাইট তারপরেও হাসিনার পতন হতো, কারণ রাজনৈতিক দলগুলো তখনও আপনারা হয়তো রাজপথে আন্দোলন সংগ্রামে রাইট ছিল। যে হ্যাঁ অর্থাৎ 17 বিএনপি আপনারা সহ 17 সকল 17 আপনারা 17 বছর চেষ্টা করেছেন, হয়তো আরো 34 বছর লাগতো আর কি। এটা 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 কিন্তু খালেদ ভাই, আপনি এভাবে বলতে পারেন না, কারণ 17 বছর ব্যাপী আমরা অবিরাম আন্দোলন করেছি। আমরা সেই 12 সাল থেকে না জনগণকে হেলাল ভাই, ঐক্যবদ্ধ হেলাল ভাই হওয়ার আমি ডাক আবার দিচ্ছি। আপনার কাছে আসবো। আমাদের হেলাল কাছে ভাই আপনার কখন কাছে যে আসবো, এসেছে। আমরা কি এটা উল্টা সাইড থেকে দেখতে পারি যে বিএনপি হঠাৎ করে ওদেরকে বলতে থাকলো যে তোমরা খালি গোলটা দিছো, বাকি সবকিছু আমরা তৈরি করছি, তোমাদের এই এটা তদন্তের, এটা এটাকে এটা এটা বিএনপি বিএনপি বলা আগে বলেনি। শুরু করছে না? না, এটা এটা ন্যারেটিভ, এটা একটা ন্যারেটিভ কেউ আচ্ছা বানিয়েছে। ওকে কিন্তু আমাদের বক্তব্য হলো যে আমরা 12 সাল থেকে এই সরকার যখন ফ্যাসিবাদে পরিণত হলো, 18 সালে যখন ওকে মাফিয়ায় পরিণত হলো, আমরা 12 সালেও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডেকেছি। কেউ আসছে, কেউ আসেনি। 18 সালেও ডেকেছি, কেউ আসছে, কেউ আসেনি। 24 সালে যখন সবাই আসলো, তখন আমরা ফাইনালি হাসিনাকে বিদায় করতে ওকে সক্ষম ওকে হলাম। হেলাল ভাই, এখন হেলাল ভাই এই এই ব্যাপারটা পরিষ্কার। আমি একটু এই প্রশ্ন নিয়ে আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যেতে চাই। মাসুদ ভাই, আন্দোলনের মধ্যে কিন্তু বিএনপির শুধু 34 দিনের অংশগ্রহণ না, 17 বছরের ত্যাগ তিতিক্ষা, তাদের প্রচুর লোকের গুম হওয়া, মামলার মধ্যে থেকে পড়ে সর্বশান্ত হওয়া, বিভিন্ন জায়গা থেকে চাকরিচ্যুত হওয়া, পড়ালেখা শেষ করতে না পেরে রাস্তা রাস্তা ঘুরে নানা ধরনের অবদান রয়েছে। এবং এই যে কোটা আন্দোলনের মধ্যে যখন এই বাচ্চা ছেলে মেয়েরা মার খেতে শুরু করেছে, তখনও কিন্তু বিএনপি ঝুঁকি নিয়ে রিস্ক নিয়ে বিভিন্ন কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু খুব দেখলাম যে এই এদের মধ্যে থেকে সম্পর্কটা বেশি হয়েছে আপনাদের সঙ্গে, অর্থাৎ জামায়াত শিবিরের সঙ্গে। আমরা দেখলাম যে প্রত্যেকটা শিক্ষাঙ্গনে জামায়াতের কথা মতো বা জামায়াত যাদেরকে নিয়োগ করতে চায় সেই রকম ভিসি, প্রক্টর, প্রভিসি সেরকম আসতেছেন। স্বাস্থ্যক্ষেত্রে আমরা দেখতেছি যে জামায়াতের দেয়া লিস্ট দিয়ে বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এটি পদায়ন হচ্ছে। তারপরে কিছুদিন পরে আমরা দেখলাম সমন্বয়করা ওপেনলি বলতেছেন যে জামায়াত শিবিরই আসলে আমাদেরকে এখানে সাহায্য করেছে। সমন্বয়কদের মধ্যে এটা আপনারা উল্লেখযোগ্য অংশ দেখলাম যারা স্লিপিং এজেন্ট হয়ে ছাত্রলীগের মধ্যে ছিল। এটাকে আপনি কিভাবে দেখেন? যে না, আপনি কি মনে করেন জামায়াত শিবিরের নেতৃত্বে যদি এই আন্দোলন হতো তাহলে এই আন্দোলন সফল হতো? ধন্যবাদ খালেদ মহিউদ্দিন। দুটো বিষয়, একটা হচ্ছে প্রথমত আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলে আসছি যে এই 2024 সালের জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, এটা কোনো একটা দলের ক্রেডিট হওয়ার কথা না। এটা হচ্ছে এদেশের ছাত্র জনতার যৌথ আন্দোলনের ফসল, এবং এটা এই জনতার, এদেশের মানুষের ক্রেডিট, এদেশের ছাত্র জনতার ক্রেডিট। দুই হচ্ছে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান খুব ক্লিয়ারলি এবং সেভারেল টাইম এটা বলেছেন, রিপিটেডলি বলেছেন যে আমাদের এই শহীদেরা কোনো দলের সম্পদ না। আমরা কখনোই আমাদের যে হিসাব নিতে বলা হয়েছে যে থানা থেকে, বিভাগ থেকে, ডিস্ট্রিক্ট থেকে, ঢাকা সিটিগুলো থেকে, এবং তাদের পাশে দাঁড়ানোর প্রত্যেকটা ইস্যুতে আমরা বলেছি যে যারা শহীদ হয়েছেন তারা আমাদের দলের বা ব্যক্তির বা কোনো গোষ্ঠীর সম্পদ না, তারা হচ্ছেন দেশের সম্পদ। সেকেন্ড থিং হচ্ছে, দেখেন আপনি খেয়াল করবেন যে আমাদের এই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে যে নারেটিভটা তৈরি হয়েছে, সেখানে বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়, মেডিকেল এগুলোতে আহ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের কোনো প্রাধান্য বা জামাতিকরণ বলে একটা কথাও এখন কেউ কেউ বলছেন। এটা খুব দুর্ভাগ্যজনক এ কারণে যে আমি একদম তালিকা করে আপনাকে বলতে পারবো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একাডেমিশিয়ানকে দেওয়া হয়েছে। এর বাইরে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় একদম ধরে ধরে বিএনপি সমর্থিত যারা, তাদেরকে সেখানে ভাইস চ্যান্সেলর সহ তাদেরকে বসানো হয়েছে।
তো না কিন্তু মাসুদ ভাই আমি এরপরে একটা স্বাস্থ্য কথা খাত। বলি, মাসুদ ভাই আমি একটা কথা বলি, কেউ জামাত করে কিনা গুরুত্বপূর্ণ, সেটা তো আমরা না 10-15 এটা বছর না পরে জানতে এটা পারবো। কারণ এই যে ধরেন সমন্বয়কদের মধ্যে যারা হুম, জামায়াত করতো সেটা তো আমরা এখন জানতে পারতেছি। বা না এই জন্য না মানে এই ব্যাপারটা জন্য জামায়াতের ব্যাপারে তো এরকম আন্দোলনে যে জামায়াত শিবির একটু স্লিপিং এজেন্ট হিসেবে থেকে যায় দলের মধ্যে। না জামাত স্লিপিং এজেন্ট হিসাবে থাকার প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে কেউ তো ব্যানার নিয়ে দাঁড়ায়নি, এবং হুম, দাঁড়ানোটা তারাও প্রয়োজন মনে করেনি, অন্য ছাত্র সংগঠন কেউই এটা ঠিক মনে করেনি হুম, যে এখানে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র জনতার একটা যৌথ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে পতন ঘটানোটা টার্গেট ছিল। হুম, সুতরাং সেখানে স্লিপিং অথবা আম, আপনি শোয়িং দুটোর কোনোটাকেই তো আপনি এখানে আইডেন্টিটি করার দরকার নাই, কারণ প্রয়োজনই তো হয় নাই। সুতরাং তারপরে যেটা হয়েছে যে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে আমরা জনগণের হাতে ছেড়ে দিয়েছি যে তারা ঠিক করবে, কারণ 15 বছর আমরা তো দেখেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাদেরকে তাদের ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পদ বানিয়ে পুরো এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকেই বিতর্কিত করেছে, এবং তাদেরকে প্রশ্নবিদ্ধ শুধু করে নাই, তাদেরকে লাঞ্ছিত করেছে, এবং এটাকে একটা মানুষের খুব মানে ঘৃণিত পর্যায়ে নিয়ে গেছে। আমরা মনে করি যে 2024-এর এরকম একটা বড় অর্জনও কোন একটা দল বা ব্যক্তি বা গোষ্ঠীর জায়গা না গিয়ে এটা জাতীয় একটা সম্পদের মতো করে থাকুক, সকলের সম্মানের জায়গায় থাকুক। কোনটা? এরপরে যদি কোনো ব্যক্তি এই 2024-এর যে গণ ওকে, অভ্যুত্থানের যে ইয়াটা আমি একটু তাহলে ক্রেডিটটা আরে কোনো আগেরটা একটু জিজ্ঞেস করি, মুক্তিযুদ্ধটা কি থাকা উচিত তাহলে? মুক্তিযুদ্ধটা দেশের মানুষের সম্পদ হবে, এটা আপনি ব্যক্তির বলছেন হবে যে কেন? আওয়ামী লীগের এটা কোনো সম্পদ, দলের হবে কেন? আওয়ামী লীগ এটাকে নিজস্ব সম্পদ করতে চাইছিল, কুক্ষিগত করতে চাইছিল। আপনারা হুম তো হুম হুম। আওয়ামী লীগের যে নেরেটিভ ছিল যে ওরা না থাকলে কি হবে সেটা প্রমাণ করার জন্য তো মানে ব্যস্ত হয়ে গেছেন আমি দেখতে পাচ্ছি। ইসলামিক ছাত্র শিবিরের এটাকে প্রত্যাহার করা হয়েছে প্রকাশনাটা, কিন্তু আমি ইসলামিক ছাত্র শিবিরের সেক্রেটারিকে নিজের মুখে বলতে শুনছি যে এটা কেন জাস্টিফাইড আসলে ওইটা এখানে থাকার জন্য। আপনি জানেন যে এটার মধ্যে থেকে ও নিজের মুখে উনি বলছেন টেলিভিশনে যে এটা একটা ধারাবাহিকতার একটা অংশ, একটা লেখক এটা মনে করছেন, আমাদের মধ্যে থেকে এটা এরকম নানা ধরনের এটার মধ্যে এটা হয়। এবং সেই বক্তব্য কি ছিল? মুসলমানরা ভুল পথে গিয়ে এই মুক্তিযুদ্ধ করছে, আল্লাহ মুসলমানদের হেদায়েত করুক, বা এটাতে এটা ভালো হোক, তাই তো? না খালেদা, এটা এখানে তো প্রাসঙ্গিক তো বিষয়, এটা অন্যদিকে আপনি গেলেন, সেটা না, হচ্ছে আপনি যে মুক্তিযুদ্ধটা নিয়ে আপনাদের অবস্থান আমি কি বলেছি ক্লিয়ার যে মাসুদ ভাই? আপনাদের হ্যাঁ, অবস্থান কি মুক্তিযুদ্ধের ক্লিয়ার? বিষয়ে আমাদের ক্লিয়ারটা কিরকম হচ্ছে যে মুক্তিযুদ্ধটা আমি কি বলেছি জিনিসটা কি যে আসলে? মানে এই কথাটা তো ঠিক যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের মতো এত সম্মানিত এই জায়গাটাকে আওয়ামী লীগ এটাকে বিতর্কিত প্রশ্নবিদ্ধ করেছে হুম, এবং হুম, একটা নিন্দনীয় জায়গায় নিয়ে গেছে তাদের দলীয় সম্পদের উপর। আমি যেটা বোঝাতে চেয়েছি আপনাকে, হুম, প্রথম কথাটা আমাদের ন্যাশনকে আমাদের মেসেজটা তো ক্লিয়ার করতে হবে। আমরা বোঝাতে চাই যেটা হুম, যে 2024-এর এই অর্জনটাও যেন আমরা কোনো ব্যক্তি দল গোষ্ঠী রাজনীতির কোনো মারপ্যাচে এটা যেন বিতর্কিত না হয়, এটা যেন প্রশ্নবিদ্ধ না হয়। সেই জায়গায় 1971 সালে বাংলাদেশ জামাত ইসলামীর অবস্থান আমরা বহুবার প্রকাশ করেছি, বহুবার পরিষ্কার করেছি। আমরা আমাদের কথা স্পষ্ট করেছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, এবং সেই কারণে আপনি দেখেন যে 2024-এর এই গণ অভ্যুত্থানের মাত্র কয়েকদিন আগে আমাদেরকে নিষিদ্ধ করা হলো। কাউকে নিষিদ্ধ করা হলো, আমাদের করা হলো এই কারণে যে তখনকার আন্দোলন সংগ্রামে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে সরকার এবং তৎকালীন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী তাদের কাছে মনে হয়েছে দেশপ্রেমের সামগ্রিক চেতনাটাকে বাংলাদেশ জামাত ইসলাম ওকে, ইসলামী ছাত্র শিবির লোকেরা ধারণ করে এই কাজটা করছে। আর ছাত্র শিবির তার ছাত্র সংবাদের প্রকাশনা যেটা করেছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি মনে করি যে তাদের এখানে একজন গবেষক একটা লেখা লিখেছে এবং তারা এটা পরে যখন বুঝতে পেরেছে বা এটা না তাদের না, পরে নজরে বুঝতে পারে এসছে, নাই, পরে বুঝতে পারে না নাই না ভাই। আমি একটু একটু খালি আমি বলছি যে যখন তাদের নজরে এসছে তারা প্রত্যাহার করেছে এবং এটার জন্য তারা দুঃখ প্রকাশ করেছে। হুম, দিস ইজ জানাব। এখন আমি যদি আপনাকে আরো ধরি যে এটা তো এই নেরেটিভটাকে যদি আপনি ওভাবে নেন, আমি এটা মানে শ্রদ্ধা রেখেই বলছি হুম, যে আমাদের এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওনাদের ওখানে যে মহাসচিব হিসাবে শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কাজ করছেন, ওনার বাবা সম্পর্কে আমাদের কাছে কি মেসেজ আছে? তো সেজন্য কি বিএনপি কে এখন ক্ষমা চাইতে বলতে হবে, বা আমরা কি বলবো যে মির্জা ফখরুল সাহেবের শ্রদ্ধেয় মরহুম পিতা মির্জা
রুহুল আমিন চোখামিয়া 1971 সালে উনি ঠাকুরগাঁ জেলার না, অন্যতম মানে স্বাধীনতা বিরোধী মাসুদ হিসাবে ভাই 710 জনের একজন ছিলেন। একটু একটু শেষ করছি যে জি, এই মাসুদ কারণে ভাই, কি এখন বিএনপিকে আমরা ধরবো? না, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, তার সাথে তো সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ, ওনাকেও ফাঁসি দেওয়া হয়েছে। রাইট, তাতে কি বিএনপিকে না, আমরা এখন মা- বলবো যে তাকেও না মাসুদ ক্ষমা ভাই, চাইতে হবে, না, বা স্বাধীনতা না মাসুদ ভাই, বিরোধিতা নিয়ে ব্যক্তি, তাদের মধ্যেও কনফিউশন আছে? না মাসুদ ভাই, ব্যক্তি আর দলের অবস্থা তো ভিন্ন। আমরা 1971 সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের চলাকালীন সময়, তারপরে 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 বিভিন্ন সময় বিভিন্নভাবে স্টেটমেন্ট দিয়ে দল হিসাবে যেটা বলেছে, আমরা যখনই প্রশ্ন করি আপনি বলেন যে আপনারা বলেন যে এই ব্যাপারে জামাত ইসলামের অবস্থান পরিষ্কার, কিন্তু পরিষ্কারটা আপনি একটু বলেন তো, আমরা একটু শুনি যে পরিষ্কার অবস্থানটা কি। 1971 সালে কি আপনারা যারা যা করেছিলেন তা ঠিক করেছিলেন? না, পরিষ্কারটা হচ্ছে এই যে বাংলাদেশ তখন যে অবস্থার প্রেক্ষিতে স্বাধীন হয়েছিল, মাওলানা ভাসানী রহিমাহুল্লাহ উনি তো পরিষ্কার বলেছেন যে তখন 70-এর যে ভোট, আপনি নিশ্চয়ই আরো ভালো জানবেন, সেই 70-এর ভোটে তো তিনি এই স্লোগান দিয়েছিলেন যে ভোটের বাক্সে লাথি মারো, বাংলাদেশ কায়েম করো। ওকে, তো সেই বাংলাদেশ কায়েম করা প্রসঙ্গে এসে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান উনি তো বাংলাদেশের স্বাধীনতা উনি শেষ পর্যন্ত তো চান নাই। 7 মার্চের উনি ভাষণ, তার পরবর্তী সময়গুলো আমরা তো লক্ষ্য আপনি শুধু করেছি। জামাত এখন ইসলামের বাংলাদেশ, অবস্থানটার কথা বলেন। বাংলাদেশ, শেখ হ্যাঁ, মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতা জামাত চায় নাই, ভালো কথা, মানে বাংলাদেশ একই জামাত চাওয়া না ইসলামী চাওয়া ছিল। এই বাংলাদেশ জামাত ইসলামী 53 বছরে হ্যাঁ, যে নেরেটিভ গুলো বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি, আপনি বাংলাদেশ জামাত ইসলামী সেই পর্যালোচনাগুলি তখন ছিল যে আমরা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতা চাই, কিন্তু ভারত সহযোগিতার মাধ্যমে যে ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে স্বাধীন করে এই দেশকে তাদের একটা অঙ্গরাজ্য বানানোর পরিকল্পনা বা ষড়যন্ত্র করছে, এটার সাথে জামাত ইসলামের দ্বিমত ছিল। ওকে, এবং সেই দ্বিমতটা 1971 সালে আমি আমি সেই একদম দ্বিমতটা পরিষ্কার সত্যে পরিণত হয়েছে। পরিষ্কার অবস্থানটা আবার বলি। আপনার পরিষ্কার অবস্থানটা হচ্ছে 1971 সালে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা চায় নাই, কিন্তু জামায়াতে ইসলামী স্বাধীনতা চাইছিল, এবং চাইছিল হচ্ছে ভারত সাহায্য করবে না এরকম একটা অবস্থায় স্বাধীনতা, তাই তো? ভারতের ষড়যন্ত্রমূলক ওই সহযোগিতাকে সাথে নিয়ে আমরা এবং স্বাধীনতাকে এই চাইনি, অবস্থানে কোনো কারণ আমরা মনে পরিবর্তন, করেছি এই 71 থেকে একটা 25 পর্যন্ত কোনো অবস্থান পরিবর্তন হয় নাই তো, এটাই ছিল তো, এটাই ছিল, এটাই থেকে এই এইটাই আছে। 2024-এ এসে এটার পরিবর্তন হয়েছে। আমি বলেছি এবং আমাদের ছাত্ররা তো বলেছে, জনতাও বলেছে যে ওই 2024-এ 5ই আগস্ট আমরা কিন্তু শুধুমাত্র একটা সরকার পরিবর্তন ঘটাই নাই, আমরা আমাদের এই সন্তানেরা, আমাদের এই ছাত্র জনতা সেদিন একটা আধিপত্যবাদেরও আমরা পতন ঘটিয়েছি। কারণ আপনি জানেন যে আপনার একটা ইস্যু আমি আলোচনাতেও দেখেছি, এবং আমাদের দেশের গোয়েন্দা সংস্থা পরবর্তীতে বিভিন্ন আলোচকরাও বলেছেন যে সেদিন 2024-এর জুলাই আগস্টে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের একটা সক্রিয় এবং শক্তিশালী গোয়েন্দা সংস্থা এই দেশের তৎকালীন দুষ্ট চক্র, আইন শৃঙ্খলা বাহিনীতে যারা ছিলেন তাদের সাথে সম্পৃক্ত থেকে আমাদের দেশের ছেলেদের উপর গুলি করা হয়েছে। আমি আমার 67 দিনের রিমান্ডে আমি একটা সাক্ষাৎকারে বলেছি, আপনাকে আবার একটু স্মরণ করাচ্ছি, যে আমাকে যখন ইন্টারোগেশন সেলে নেওয়া হয়েছে তখন চোখ বাঁধা, হাত পা বাঁধা অবস্থায় আমাকে যখন দুটা চেয়ারে শোয়ানো হয়েছে, আমি তাদের কাছে খুব ইসের সাথে জানতে চেয়েছিলাম, স্পষ্টভাবে জানতে চেয়েছিলাম যে আমার চোখ খুলে দেন, অথবা আমাকে দেখতে দেন, অথবা আমাকে পরিচয় দেন যে আপনারা কারা আমার ইন্টারোগেশনে আসছেন। ওনারা অসতর্কতাবশত হোক অথবা কৌশলগত দিক থেকে ওনাদের মনে না থাকার কারণে হোক, ওনারা বলেছেন এখানে দেশি বিদেশি সংস্থার লোকেরা না আছেন। না আমি মাসুদ ভাই, আমরা এই বক্তব্যগুলি মাসুদ ভাই এই আমরা একটু, পর্যন্ত যখন দেশ গিয়েছে, মাসুদ আমি ভাই সেদিন আমরা বলেছি যে খালিদ ভাই, আমরা একটু আসলে একটু একটু প্লিজ, প্রিসাইজ জি, থাকতে জি। চেষ্টা করি। অর্থাৎ 1971 সালে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, জামাত ইসলাম এটার সাথে একমত ছিল না, তো জামাত ইসলাম এটার সাথে একমত কখনোই পোষণ করে নাই। 2024 সালে আইসে বাংলাদেশ, আপনি মনে করতেছেন 2024 সালে আইসে বাংলাদেশ একটা অন্যরকম স্বাধীনতা পাইছে, এটা কি ব্যাপারটা এরকম? মানে ভারত টারত এইসব না, না। এলিমেন্ট আমি যেতে চাইতেছি না, আপনি না, না, দুই লাইনে আমি বলেন আমার কথাটা 1971 সালে আমার জামাতের অবস্থান সঠিক ছিল। দুই লাইনের জামাত ইসলামের দুই লাইনের কথাটা আসলে কোনো একটা কোশ্চেনের কথা আপনি কখনো কখনো দুই লাইনে বলতে পারবেন না, আপনি পারবেন না, এই কারণে আপনি আমাকে বলেছেন, যে সেই জন্য কথাটা স্বাধীনতা, উঠলো হ্যাঁ, যে আপনাদের না, না, অবস্থান নাকি স্বাধীনতার পরিষ্কার, কিন্তু আমি কখনো এই পরিষ্কার কথাটা জানতে পারি না। পরিষ্কারটা পরিষ্কার কি? কথা হচ্ছে এইটা যে বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতাটা ভারতের ষড়যন্ত্রমূলক সহযোগিতার মাধ্যমে চায়নি, কিন্তু যখন স্বাধীন হয়েছে দেশ, সেই স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির তার সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে, এবং সেটা প্রমাণিত এবং পরীক্ষিতভাবে দেশের জনগণ সেটাকে গ্রহণ করেছে। ফ্যান্টাস্টিক।